ভারত সফরের সমালোচনাকারীরা মানসিক রোগী, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। কোটা পুনর্বহালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রাষ্ট্রপতিকে আন্দোলনকারীদের স্মারকলিপি, সংস্কার ও মামলা প্রত্যাহারে 24 ঘণ্টার আলটিমেটাম। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সরকার, দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী। ফের অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং তিস্তার পানি নিয়ে অনিশ্চয়তায় নদী কেন্দ্রিক লাখো মানুষ, দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, বন্যায় ভাসছে বিস্তীর্ণ জনপদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে আবারও হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কোটা আদালতে বিচারাধীন বিষয় হওয়ায় এই নিয়ে সরকারের কিছু করার নেই বলেও জানান তিনি। এ সময় চীন সুদ মুক্ত ঋণ সহ 4টি খাতে সহায়তা দিতে সম্মত হয়েছে জানিয়ে মানসিকভাবে অসুস্থ এই গোষ্ঠী চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চীন সফরের 4 দিন পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনের এই আয়োজন। এতে সফরের বিস্তারিত তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে 21টি সমঝোতা স্মারকের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সুদমুক্ত রেয়াতি ঋণের পাশাপাশি 4টি ক্ষেত্রে সহায়তা দেবে চীন। আমার এবং প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে মোট 21টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। কোটা আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কোটা না রাখায় সরকারি চাকুরিতে নারীরা পিছিয়ে গেছে। আদালতের বিষয় আদালতেই সমাধান করতে হবে। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও সুষ্ঠু বন্টনের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি, যেখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা চাকরি করছেন তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে সরকার প্রধান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত থাকবে। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি, যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে সকালে পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি রপ্তানি আয়ের জন্য আমেরিকা, ইউরোপের বাইরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ায় বাজার খোঁজার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সময়ে অর্থনৈতিক কূটনীতিতে বেশি গুরুত্ব দিতে হবে। পরিকল্পনা মাফিক কাজ করায় দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী বলেও জানান শেখ হাসিনা। এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না। আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়া,
ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৯ম থেকে ১৩তম গ্রেড মুক্তিযোদ্ধা সহ বিদ্যমান কোটা বাতিল সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া এই রায় পূর্ণাঙ্গ প্রকাশিত হয়েছে। বিকেলে ২৭ পৃষ্ঠার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের সিদ্ধান্ত, নির্দেশনা ও আদেশ সংবলিত অংশ প্রকাশ করা হয়। আইনজীবীরা বলছেন, আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। আগামী ৭ আগস্ট শুনানির দিন রেখেছেন আপিল বিভাগ, ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর হচ্ছে না। এদিকে কোটা সংস্কারের বিষয়ে পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দুপুরে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন তারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের পদক্ষেপ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনরত ছাত্ররা। এম আর আসাদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় তারা। রোববার সকাল ১১টার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমবেত হয়। সেখান থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের উদ্দেশ্যে গণপদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশেষ সকল গ্রেডে যে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্য কোটা রয়েছে, ছাত্র সমাজ এই কোটা বাতিল চায়। যৌক্তিক একটা কোটা দিতে হবে, সর্বোচ্চ ৫% দিতে হবে। এই অধিকার প্রতিষ্ঠিত করতে হলে লাখো শিক্ষার্থীর যদি রক্তে দিয়ে রাজপথ রঞ্জিত করতে হয়, তবু আমরা তাই করব। এই পদযাত্রা জিপিইউ মোড়ে গেলে বাধা দেয় পুলিশ। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে গুলিস্তান মোড়ে গেলে সেখানেও পুলিশের বাধার মুখে পড়ে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। এই সময় রাষ্ট্রপতির কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন আন্দোলনকারীরা। সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে আন্দোলন করে সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে ১ দফা দাবি, সেই ১ দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পরও প্রত্যয় পেনশন স্কিম সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা আসে। শিক্ষকরা জানান, আন্দোলন মুলতবি করার কোনো সিদ্ধান্ত হয়নি, পূর্ব নির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। পরবর্তী করণীয় সম্পর্কে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তারা। করিনি, অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তার ভিত্তিতেই এই ধরনের একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সুতরাং এই অচল অবস্থার জন্য দায়ী অর্থ মন্ত্রণালয়। আমাদের অনলাইন মিটিং চলছে, আমাদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হবে ওটাই আমাদের সিদ্ধান্ত। কোনো ধরনের অনিয়ম পেলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী। হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন তিনি। বলেন, প্রতিটি সরকারি হাসপাতালকে প্রয়োজনীয় সরঞ্জামাদি, মেরামত সহ সব ব্যবস্থা রাখতে হবে যাতে প্রান্তিক জনগোষ্ঠী নিজেদের এলাকা থেকেই চিকিৎসা সেবা নিতে পারে।
এখানে যে সমস্ত মানে দেখবো অনিয়ম দেখলে আমি ক্লিনিক বন্ধ করে দিচ্ছি। আমি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থা আজকে দিনাজপুর একটা একদম নর্থ বেঙ্গল, সুতরাং এটা আমি চাই না যে দিনাজপুরের কোনো রুগী ঢাকায় যাক, এখানেই চিকিৎসা হবে। তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি না থাকায় হতাশ তিস্তাপাড়ের মানুষ। বর্ষায় ভাঙা গড়ার খেলা আর পানিতে ভাসা এবং শুকনো মৌসুমে ধুধু বালুচর, এমন বাস্তবতা নিয়েই যুগের পর যুগ জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা। এবার শুধু আশার বাণী নয়, মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই উন্মুক্ত সর্বগ্রাসী হয়ে ওঠে তিস্তা ব্যারেজ। প্রবল পানির তোড়ে ভাসিয়ে নেয় তিস্তাপাড়ের ঘরবাড়ি, স্থাপনা সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। যুগ যুগ ধরে এ ভাসান ভাঙ্গনের সঙ্গে লড়াই করেই টিকে আছে সর্বহারা মানুষেরা। আবার শুকনো মৌসুমে পুরো বিপরীত রূপে আবির্ভূত হয় সেই তিস্তা। পানিশূন্য নদীতে মাইলের পর মাইল ধুধু বালুচর। পানির অভাবে থমকে যায় জীবন জীবিকা। নেতিবাচক প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। তিস্তার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এটি যদি বাস্তবায়ন করে তাহলে তিস্তাপাড়ের মানুষ কিন্তু নিশ্চিতভাবে ঘুমাইতে পারবে এবং জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়ে যাবে। ত্রাণ চাই না, আমরা আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নটা চাচ্ছি। তিস্তা নদী রক্ষায় সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হচ্ছে নানা আশ্বাস, তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় হতাশ তিস্তাপাড়ের বাসিন্দারা। আমরা পানিতে কতদিন ভাসবো? আমাদের জমিন আমার জমিন এখনো 2-20 মাটি পড়ে আছে জমির নদীর ভিতরে। তখন পানি আসে, তখন আসিয়া কেউ হয়তো যে বাগ নিয়ে আসিয়া কিছু নামসাম কাজ করে আমাদের বুঝ দিয়ে থিয়া যায়। এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করেন, আজকের এই বাংলাদেশের এই উত্তরাঞ্চলের ডিস্ট্রিক্টগুলো প্রত্যেকটা মানুষ সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই। সম্প্রতি তিস্তা প্রকল্প পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ যোগানে কাজ করছে সরকার। সরকার এটা সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে। সরকারের প্রতিষ্ঠান হিসেবে আমরাও আছি। সার্বিকভাবে এটা বিভিন্ন স্টাডি হচ্ছে, বিভিন্ন চিন্তা ভাবনা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। মহাপরিকল্পনা সংক্রান্ত একটা বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমাদের সরকার থেকে আমরা পাব। বাংলাদেশ অংশে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার 115 কিলোমিটার জুড়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী। পানি বাড়লেই ভাসতে হয় নদীতে, আর পানি কমলে সর্বস্ব হারাতে হয় এই নদীতে। তাই তিস্তা পাড়ের মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই ভাঙ্গা গড়া জীবন থেকে মুক্তি পাবে এই তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ব্যারেজ এলাকা থেকে সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট। বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বেড়ে দেশ জুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে বেড়েছে লাখো মানুষের ভোগান্তি। সুনামগঞ্জে 1 সপ্তাহের ব্যবধানে সুরমা নদীর পানি আবারও বিপদ সীমা ছাড়িয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত 2 দিনে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নাঞ্চলের মানুষের। লালমনিরহাটে তিস্তার পানি বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে নিচু এলাকার হাজারো মানুষ। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উস্কানি দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক মাদক ব্যবহার ও পাচার বিরোধী দিবসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। কারা এতে উস্কানি দিচ্ছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। রেজা খানের রিপোর্ট। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর রমনা থেকে বর্ণাঢ্য র্যালি সেগুনবাগিচা জাতীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অডিটোরিয়ামে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রতিবেশী দেশ ভারত মাদক পাচার রোধে সহযোগিতা করলেও মিয়ানমার এ নিয়ে সচেষ্ট নয় বলে অভিযোগ করেন আসাদুজ্জামান খান কামাল। ভারত তারা কিন্তু আমাদের সহযোগিতা করার জন্য কন্ট্রোল করছে, কিন্তু যে ভয়ঙ্কর নেশাটি যেখান থেকে আসে সেই পার্শ্ববর্তী দেশ মায়ানমার এখনো তারা কার্যকর ভূমিকা আমাদের সঙ্গে করছে না। অনুষ্ঠান শেষে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা শুনানি হবে, সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে। এগুলি সবকিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে। কারা শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করছে তা তদন্ত করে দেখার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারা উস্কানি দিয়েছে কিংবা কারা এখানে দায়ী সেগুলো আমরা তদন্ত রাখি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের দাবি কোটার সংস্কার বাতিল নয়। কোটা সংস্কারের পক্ষে বিএনপির সমর্থন আছে, তাই এই সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত বলে জানান নজরুল ইসলাম খান। সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে 12 দলীয় ঐক্যজোটের লিয়াজ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশে গণতন্ত্রহীনতা, দুর্নীতি সহ চলমান সংকট নিরসনে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করে এক দফা দাবি বাস্তবায়নে বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলনে নামবে বলেও জানান তিনি। ওদের দাবি ছিল কোটা সংস্কারের আন্দোলন, কোটা সংস্কার, কোটা বাতিল না। আমরা ওটার প্রতি সমর্থন জানিয়েছি। এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি। ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নাই। আর সেই এক দফার যে লড়াই, সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। আগামী 27 জুলাই ঢাকায় শুরু হচ্ছে 2 দিন ব্যাপী বাংলাদেশ স্টার্ট আপ সামিটের দ্বিতীয় আসর। সকালে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টার্ট আপ বাংলাদেশের এমডি সামি আহমেদ। সামিটের উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সামিটে 55 এর চেয়েও বেশি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী অংশ নেবে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টিরই নিবন্ধিত ভোটার ছিলেন। সিএনএন সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ক্রুকসের একটি ভোট সংক্রান্ত নথি অনুযায়ী তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টি নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে সক্রিয় উল্লেখ করা হয়েছে। এর আগে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস। খেলার খবর ফুটবল। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড। বার্লিনে অলিম্পিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1টায়। ফাইনালে ওঠা ইংলিশরা প্রথমবারের মতো ইউরো শিরোপা ঘরে তুলতে মরিয়া। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। 24 দলের লড়াইয়ের ইতি টানবে 2 দল। ইউরোর সব উত্তাপ স্পেন ও ইংল্যান্ডকে ঘিরে। স্পেনের সামনে সুযোগ 1 যুগ পর শিরোপা পুনরুদ্ধারের, আর ইংল্যান্ডের সামনে প্রথম ইউরো জয়ের হাতছানি। এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন লামিনে ইয়ামাল কিংবা দানি ওলমো। মাঝমাঠে বল যোগানে বড় ভূমিকা রাখতে পারেন রদ্রি। আমি জানি আমার ফুটবলারদের সামর্থ্য কতটুকু। আমার বিশ্বাস পুরো আসরের মতো ফাইনালেও তারা নিজেদের সেরাটা দিবে। আমরা আত্মবিশ্বাসী, নিজেদের শক্তিমত্তার উপর বিশ্বাস রাখতে চাই। সেমিফাইনালের চেয়ে এই ম্যাচটা ভিন্ন হবে, কারণ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড যথেষ্ট ভালো দল। দেশের বাইরে ইংল্যান্ডকে কোনো ফাইনালে তুলতে পেরে আমি খুশি, তবে এবারের আসরে স্পেন ভালো খেলছে। তাদের আটকাতে হলে আমাদের নিখুঁত ফুটবল খেলতে হবে। জিততে হলে পুরো ম্যাচে দিতে হবে সেরাটা। বার্লিনের শিরোপা লড়াই নামার আগে জয় পরাজয়ের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে থাকবে ইংল্যান্ড। 27 দেখায় 3 লায়ন্সদের 14টির বিপরীতে লা রোহাদের জয় 10 ম্যাচে। বাকি 3 ম্যাচ ড্র হয়েছে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।
এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চীন ভারত সফরের সমালোচনাকারীরা মানসিক রোগী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি। কোটা পুনর্বহালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। রাষ্ট্রপতিকে আন্দোলনকারীদের স্মারকলিপি। সংস্কার ও মামলা প্রত্যাহারে 24 ঘণ্টার আলটিমেটাম। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী। ফের অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং তিস্তার পানি নিয়ে অনিশ্চয়তায় নদী কেন্দ্রিক লাখো মানুষ। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। বন্যায় ভাসছে বিস্তীর্ণ জনপদ। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।